হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমাদের ক্লাস তোমাদের আপকামিং যে ডাব্লিউবি এবং কেপি এক্সামটা আছে, যে ডাব্লিউবি এবং কেপি এক্সাম মিলিয়ে তোমাদের কাছে প্রায় 14,000 ভ্যাকেন্সি, সেই 14,000 ভ্যাকেন্সির মধ্যে একটা সিট নেওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আজকে আমাদের এই ক্লাস, সেই লড়াইয়ের জন্য আজকে আমাদের এই জিকে ক্লাস। এবং আজকের আমাদের এই জিকে ক্লাসে আমরা 50টা এমন প্রশ্ন উত্তর করব, যে প্রশ্ন উত্তরগুলোর মধ্যে থেকে কিন্তু তুমি হুবহু কমন দেখতে পারো তোমার এই আপকামিং ডাব্লিউবি এবং কেপি এক্সামে। সেজন্য আজকের ক্লাসটা কি করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে শুনতে হবে, ভালো করে দেখতে হবে এবং পুরো ক্লাসটাকে একদম প্রথম থেকে শেষ অবধি করতে হবে। প্রত্যেকদিন রাত্রি 9টায় কিন্তু চলে আসবে এই জিকের ক্লাস। আজকে জিকের ক্লাসের সেট 1। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোন হরপ্পা শহরটি গুজরাটে অবস্থিত নয়? অর্থাৎ তোমরা জানো যে সিন্ধু সভ্যতা যেটা আমাদের হয়েছিল, যে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা, সেই সভ্যতার মধ্যে অনেক করে শহর আমরা পেয়েছিলাম। সেই শহরগুলোর মধ্যে কিছু নাম আমরা দিয়ে দিয়েছি, 4টে নাম: রংপুর, সুক্তাগন্ডা, সুরকোডা এবং দেশালপুর। এর মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত নয়? দেখো সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, সুক্তাগেন্ডার হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। সুক্তাগেন্ডার কোথায় অবস্থিত? সুক্তাগেন্ডার আমাদের অবস্থিত হচ্ছে পাকিস্তানে। ঠিক আছে, পাকিস্তানে। পাকিস্তানের কোথায় অবস্থিত? পাকিস্তানের কিন্তু বালুচিস্তানে অবস্থিত। কোথায় অবস্থিত? বালুচিস্তান। ঠিক আছে। এবং এই সুক্তাগন্ডারটা কিন্তু কি একেবারে পশ্চিমতম বিন্দু, পশ্চিমতম বিন্দু কিসের? এই যে আমাদের যতগুলো সিন্ধু সভ্যতার উৎপন্ন শহর বা সিন্ধু সভ্যতার খনন কার্যের ফলে আমরা যতগুলো শহর পেয়েছি, তার পশ্চিমতম বিন্দু কিন্তু আমাদের সুক্তাগেন্ডার। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। দেখো কি আছে, নূরজাহানের আসল নাম কি? আমাদের 2 নম্বর প্রশ্ন, নূরজাহানের আসল নাম কি? দেখো উত্তর কি হবে, উত্তর নূরজাহানের আসল নাম মেহেরুন্নেসা। এবার এই নূরজাহান কে ছিলেন? নূরজাহান ছিলেন আমাদের মুঘল সম্রাট জাহাঙ্গীর। তোমরা জানো মুঘল সম্রাট জাহাঙ্গীর তার 20তম স্ত্রী ছিলেন হচ্ছে আমাদের এই নূরজাহান। এবং এই নূরজাহানের সাথে জাহাঙ্গীরের কিন্তু আমরা ঐতিহাসিকভাবে একটা দারুণ সম্পর্ক পাই। সেজন্য বাকি 19টা স্ত্রীর নাম না জানলেও এই নূরজাহানের কিন্তু নাম আমরা ঐতিহাসিক পটে খুব বেশি পরিমাণে পাই। দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, ডান্ডি মার্চ নিচের কোনটি ডান্ডি মার্চের সাথে সাথে শুরু হয়েছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো সঠিক উত্তর আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু হয়েছিল কোথায়? ডান্ডি মার্চের সাথে। আচ্ছা কত সালে শুরু হয়েছিল? 1930 সালে কিন্তু এই ডান্ডি মার্চটা শুরু হয়েছিল। আচ্ছা কি জন্য শুরু হয়েছিল? দেখো আমাদের আগে ছিল হচ্ছে সল্ট ট্যাক্স, অর্থাৎ লবণের উপর কর দিতে হতো, কর চাপাতো ইংরেজরা। সেই লবণ করকে প্রত্যাখ্যান করার জন্য, লবণ করের বিরুদ্ধে কিন্তু এই ডান্ডি মার্চটা শুরু হয়েছিল। কোথা থেকে শুরু হয়েছিল? আমাদের গুজরাটের সবরমতী আশ্রম থেকে, কিন্তু এই ডান্ডি মার্চ শুরু হয়েছিল। এবং এটা চলেছিল কোথায়? একেবারে আমাদের ডান্ডি পর্যন্ত কিন্তু এই অভিযানটা আমাদের হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। দেখো নেক্সট তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ছোট্ট জিনিস বলে দিই, যে আমাদের কিন্তু সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের জন্য যে আপকামিং ডাব্লিউবি এবং কেপির এক্সামটা আসছে হিউজ ভ্যাকেন্সি নিয়ে, সেই হিউজ ভ্যাকেন্সিতে নিজের নামটা সিকিউর করার জন্য, যাতে তোমরা নিজেদের নাম সিকিউর করতে পারো, সেই জন্য কিন্তু জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশের স্পেশাল ফাউন্ডেশন কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও অবশ্যই সেই কোর্সে জয়েন হতে পারো। তোমরা জানো সিআরপি একাডেমি কিরকম ভাবে তোমাদেরকে ক্লাস করায়, কিরকম ভাবে ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট করায়, বোঝায় এবং শেখায়। তার জন্য স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখো নাম্বার দিয়ে তুমি হোয়াটসঅ্যাপ করে নেবে এবং খুব তাড়াতাড়ি এই ক্লাসে জয়েন হয়ে যাও। এইটুকুনি সিআরপি একাডেমির তরফ থেকে তোমাদের জন্য থাকবে। তুমি যদি ঠিকঠাক করে ক্লাস করতে পারো প্রত্যেকটা ক্লাস, তাহলে কিন্তু তুমি তোমার চাকরি শিওর হওয়ার মতন জায়গায় চলে যাবে। চলো নেক্সট প্রশ্ন আমাদের। দেখো কি আছে, সৌরজগতের কোন গ্রহের আয়তন পৃথিবীর মতোই? দেখো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের শুক্র গ্রহ। এর আয়তন আমাদের একেবারে পৃথিবীর মতন, সেজন্য শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। ঠিক আছে, যমজ গ্রহ। যমজ স্পেলিং আমার ভুল হতে পারে, হয়তো অন্ত্যেষ্ঠ যাওয়া হতে পারে, সেটাকে ক্ষমা ঘেন্না করে নাও, কারণ আমি বাংলা শেখাচ্ছি না, জিজ্ঞেস শেখাচ্ছি তোমাদেরকে। তো এইটা মাথায় রেখে যে শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ সোলার সিস্টেমে, কারণ শুক্র এবং পৃথিবীর আকার, আয়তন সমস্ত কিছু অলমোস্ট কিন্তু সেম। ঠিক আছে, দেখো তোমাদের জন্য সৌরজগৎ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পৃথিবী এবং এই হচ্ছে আমাদেরকে শুক্র, এই হচ্ছে আমাদেরকে মঙ্গল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দেখো আমাদের কি আছে,
ভিটিকালচার কথাটি কিসের সাথে যুক্ত? ভিটিকালচার কথাটি কিসের সাথে যুক্ত? দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আঙুর চাষ। দেখতেই পাচ্ছ ছবিতে আঙুর চাষের সাথে ভিটিকালচার কথাটা কিন্তু যুক্ত। তোমাদের জন্য দুখানা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে পিসি কালচার। পিসি কালচার কথাটি কিসের সাথে যুক্ত? এবং সেরিকালচার এই কথাটি কিসের সাথে যুক্ত? দেখো এই ধরনের কোন চাষটা কিসের সাথে যুক্ত, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ পরিমাণে পরীক্ষাতে আজকাল দিচ্ছে। তো এগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে কি করতে হবে, শিখে রাখতে হবে। তো পিসি কালচার এবং সেরিকালচার তোমরা কমেন্ট করে জানাও যে কি কিসের সাথে কিন্তু পিসি এবং সেরিকালচারটা যুক্ত। আচ্ছা তোমরা প্রত্যেকে কিন্তু মেলাতে থাকো, কতগুলো তোমাদের সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকে মেলাতে থাকো। সবার শেষে কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে যে কে কতগুলো সঠিক উত্তর করলো, আমি কিন্তু প্রত্যেকে কমেন্ট চেক করব। দেখো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আন্দামান ও নিকোবরের বিচার বিভাগীয় রাজধানী? বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়ারি, জুডিশিয়াল কাজকর্ম যেখানে হয়, বিচার বিভাগ আইনের কাজকর্ম যেখানে হয়, সেই রাজধানী হচ্ছে আমাদের কলকাতা। তার কারণ কি জানো? তার কারণ আন্দামান এবং নিকোবর এর যে হাইকোর্টের যে বেঞ্চ, সেই বেঞ্চটা কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, কলকাতা হাইকোর্টের অধীনে কিন্তু আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সমস্ত আইন কানুন চলে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের জুডিসডিকশনে কিন্তু কে আছে? আন্দামান এবং নিকোবর। চলো নেক্সট প্রশ্ন, বন্দিপুর ন্যাশনাল পার্ক। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দেখো এখানে আমাদের স্টেট দেয়নি, এখানে আমাদের শহর দিয়ে দিয়েছে। খুব ভালো করে মাথায় রাখতে হবে, শহর দিয়ে দিয়েছে। আমরা এমনি জানি যে বন্দিপুর কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। আমরা এমনি এটা জানি যে কর্ণাটকে বন্দিপুর অবস্থিত, কিন্তু কোথায় এক্স্যাক্টলি অবস্থিত? সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে মাইসোরে অবস্থিত বন্দিপুর ন্যাশনাল পার্ক। আছে ভারতে কতগুলো ন্যাশনাল পার্ক আছে? 106টি কিন্তু ভারতে ন্যাশনাল পার্ক আছে। এবং ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ন্যাশনাল পার্ক আছে? 6টি ন্যাশনাল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক থেকে যে রেটে টাকা নেয়, খুব ভালো করে প্রশ্নটা পড়বে। ব্যাংকগুলি মানে সমস্ত কমার্শিয়াল ব্যাংক, আমাদের এই যে এসবিআই, এই যে ইউবিআই, এই যে বন্ধন ব্যাংক, যত ব্যাংক তুমি দেখতে পাচ্ছ, সেই ব্যাংকগুলো যখন রিজার্ভ ব্যাংকের থেকে টাকাটা নেয়, রিজার্ভ ব্যাংকের থেকে টাকা ধার নেয়, ধরো ব্যাংকের টাকা শর্ট পড়েছে, টাকা ধার নিতে হবে, তাহলে তো ও একটা রেটে টাকা নেবে। অর্থাৎ রিজার্ভ ব্যাংক তো একটা রেটে টাকা দেবে তাকে, যে আমাকে কিন্তু আমি তোমাকে টাকা দিচ্ছি, আমাকে কিন্তু লোন চাই এই রেটে 10%, 12%, যা খুশি রেটে আমার লোন চাই। তো ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক থেকে যে রেটে টাকা নেয় সেটাকে কি রেট বলে? সেটাকে বলা হয় রেপো রেট। এবং মাথায় রাখবে এটা কিন্তু শর্ট টার্ম রেট, এটা কিন্তু শর্ট টার্ম রেট। যদি এটা লং টার্ম রেট হয়ে যেত তাহলে উত্তর কি হয়ে যেত? ব্যাংক রেট হয়ে যেত। বোঝা গেছে? কিন্তু পরীক্ষাতে যদি তোমাকে লং টার্ম রেট উল্লেখ করে না দেয়, সবসময় কি লিখবে? রেপো রেটই লিখবে। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, অ্যাক্সিস ব্যাংক পূর্বে কি নামে পরিচিত ছিল? অ্যাক্সিস ব্যাংক পূর্বে কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউটিআই ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক আগে ইউটিআই ব্যাংক নামে পরিচিত ছিল। দেখো নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সেবি প্রতিষ্ঠিত হয় কত সালে? সেবি, সেবি কি? সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা সেবির কাজ কি? সেবির কাজ হচ্ছে যত রকমের স্টক মার্কেট হয়, শেয়ার মার্কেট হয়, ঠিক আছে, যে চিট ফান্ড আমরা দেখি, সমস্ত কিছু কিন্তু সেবিকে রেজিস্টার করতে হয়। ঠিক আছে, সেবির প্রতিষ্ঠাতা কততে হয়েছিল? সেবির প্রতিষ্ঠা 1988 সাল। অপশন সি, 1988 সালে কিন্তু সেবি প্রতিষ্ঠাতা হয়েছিল। আচ্ছা সেবির প্রতিষ্ঠার ডেটটা কবে? 12 এপ্রিল হচ্ছে সেবির প্রতিষ্ঠার ডেট। আচ্ছা সেবির সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইতে কিন্তু সেবির সদর দপ্তর অবস্থিত। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে দেখো, এলআইসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এলআইসি সদর দপ্তর কোথায় অবস্থিত? সেই মুম্বাইতে অবস্থিত। মনে রাখবে যত আমাদের আর্থিক সংস্থান আছে ম্যাক্সিমামটা কিন্তু আমাদের মুম্বাইতেই অবস্থিত সদর দপ্তর। নেক্সট প্রশ্ন, আচ্ছা এখানে একটা তোমাদেরকে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে এলআইসি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1 সেপ্টেম্বর 1956 সালে কিন্তু এলআইসি প্রতিষ্ঠিত হয়। তাহলে সেবি কততে প্রতিষ্ঠিত হয়েছিল? 1988 হয়েছিল সেবি এবং 1956 এলআইসি। নেক্সট প্রশ্ন, সংবিধান সভার প্রথম মিটিং কত সালে হয়? সংবিধান সভার প্রথম মিটিং কত সালে হয়? দেখো ডেট তোমাকে ভীষণ ইম্পর্টেন্ট, ডেটও কিন্তু মনে রাখতে হবে। ডেট কততে হয়? 9 ডিসেম্বর 1946 দিল্লির
কনস্টিটিউশন হলে কিন্তু প্রথম এই সভাটা হয় কার? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। 9, 11, 13 আমাদের কিন্তু পলিটির পয়েন্ট অফ ভিউ থেকে এই 9 ডিসেম্বর, 11 ডিসেম্বর এবং 13 ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট ডেট, এবং প্রত্যেকটা ডেট তোমাকে ভালো করে জানতে হয়, বুঝতে হয়, ডিটেলসে শিখতে হয়। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে? কোর্স কিন্তু জয়েন করতেই হবে। চলো নেক্সট, গোড়ার থেকে শিখতে গেলে, সমস্ত কিছু শিখতে গেলে কিন্তু কোর্স ভীষণ জরুরি তোমার জন্য। ভারতে ভোটদানের অধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি কি ধরনের অধিকার? সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আইনত অধিকার নাকি সাধারণ অধিকার? দেখো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের? এটা সঠিক উত্তর হয়ে যাবে আইনত অধিকার। অর্থাৎ আমি আইন দ্বারা স্বীকৃত পেয়েছি, ঠিক আছে, আমি আইনত স্বীকৃত পেয়েছি। এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়। মৌলিক অধিকার কিন্তু আমাদের 6টি মৌলিক অধিকার আছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমাদের। নেক্সট প্রশ্ন, চাঁদে কেউ শব্দ শুনতে পায় না, তার কারণ কি? চাঁদে কেউ শব্দ শুনতে পায় না তার কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডলই নেই এবং কোনো মিডিয়াম ছাড়া শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। শব্দই এরকম, শব্দের যে তরঙ্গ সে যখন যাবে তখন তার একটা কোনো মিডিয়াম দরকার, সেটা সলিড মিডিয়াম হোক, লিকুইড মিডিয়াম হোক বা বায়বীয় মিডিয়াম হোক, মিডিয়াম ছাড়া শব্দ যেতে পারে না। তাই চাঁদে কেউ শব্দ শুনতে পারে না, যেহেতু কোনো বায়ু নেই, এবং বায়ু নেই বলেই চাঁদ থেকে, চাঁদের আকাশকে সব সময় কি দেখায়? কালো দেখায়। দেখো ছবিতে দেখতে পাচ্ছ। চলো নেক্সট প্রশ্ন। দেখো কোন নক্ষত্রের উজ্জ্বলতা নির্ভর করে কিসের উপর? কোন একটা নক্ষত্র সেটা কতটা উজ্জ্বল হবে বা না হবে সেটা কিসের উপর নির্ভর করবে? তার আয়তনের উপর এবং তার তাপমাত্রার উপর। অর্থাৎ আয়তন বেশি হয় তার মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস বেশি থাকবে। যত বেশি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস বেশি থাকবে তত বেশি সে কি করতে পারবে? তত বেশি সে টেম্পারেচার জেনারেট করতে পারবে, ঠিক আছে। নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার দ্বারা খুব বেশি পরিমাণে হিট জেনারেট করতে পারবে এবং কি হবে? সে তত বেশি পরিমাণে সূর্যের থেকে যেরকম সবসময় আগুন জ্বলছে সেরকম আমাদের কিন্তু হিট এনার্জি, লাইট এনার্জি হয়ে বেরোবে। অর্থাৎ উজ্জ্বলতা কি হবে? কিসের উপর নির্ভর করবে? আয়তন এবং তাপমাত্রার উপর। চলো নেক্সট প্রশ্ন। বলে দিয়েছে শুষ্ক বরফ, ড্রাই আইস। কিসের ড্রাই আইসটা কি? ড্রাই আইস কি জিনিস? ড্রাই আইস হচ্ছে আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড CO2 যে গ্যাস আছে, সেই CO2 গ্যাস যখন জমে কঠিন হয়ে যায়, যেরকম জল জমে কঠিন হলে, জল কত ডিগ্রিতে জমে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের জল জমে। জল জমে আমরা বরফ হয়ে যাই। সেরকমই কার্বন ডাই অক্সাইড যখন জমবে তখন কি হবে? আমরা শুষ্ক বরফ পাবো। আচ্ছা কার্বন ডাই অক্সাইড কততে জমবে? শুষ্ক বরফ পেতে গেলে আমাদের টেম্পারেচার কত লাগবে? টেম্পারেচার আমাদের লাগবে -109.3 ডিগ্রি ফারেনহাইট বা -78.5 মানে 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় তুমি যদি নিয়ে যেতে পারো কার্বন ডাই অক্সাইডকে, তাহলে সেটা জমে কি হয়ে যাবে? শুষ্ক বরফ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আর এক নাম কি? দেখো আমরা বাড়িতে খুব ইউজ করি, আমাদের মেঝেটা যে পরিষ্কারের জন্য, জিনিসপত্র পরিষ্কারের জন্য আমরা দোকান থেকে কিনে আনি মিউরিয়েটিক অ্যাসিড। অপশন ডি মিউরিয়েটিক অ্যাসিড হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও আমাদের কি আছে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অর্থাৎ নিচের কোনটি কোনো জীবাশ্ম মানে প্রাণী বা উদ্ভিদজাত জ্বালানি নয়? পেট্রোলিয়াম আমরা জানি মাটির নিচে প্রাণী এবং উদ্ভিদ থেকে থেকে পচে পচে পেট্রোলিয়াম হয়, কয়লা হয়, প্রাকৃতিক গ্যাস হয়। কিন্তু ইউরেনিয়ামটা কি? একটা তেজস্ক্রিয় পদার্থ। দেখো নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার মেডিসিন, ঠিক আছে, যে কোনো রকমের ইন্ডাস্ট্রিয়াল এক্সরে অর্থাৎ তেজস্ক্রিয় কাজকর্ম করতে আমরা ইউরেনিয়াম ব্যবহার করি। অর্থাৎ ইউরেনিয়াম কিন্তু কোনো জীবাশ্ম জ্বালানি নয়। দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য কি আছে। কি কারণে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়? কি কারণে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় তোমরা সবাই জানো, খুব কমন একটা প্রশ্ন। লৌহ কণায় সমৃদ্ধ, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকায় প্রচুর 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 পরিমাণে কি থাকে? লোহা থাকে, তার জন্য ল্যাটেরাইট মৃত্তিকার রং কি? লাল। নেক্সট প্রশ্ন আমাদের, রাজস্থানের মরু অঞ্চলের বালিয়ারি। বালিয়ারি মানে বোঝো কি? বালিয়ারি মানে হচ্ছে এই যে এই 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 পাহাড়ের মতন ছোট ছোট ঢিবি যে আমরা দেখতে পাই না, ছোট ছোট, বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি জিনিস, বায়ুর ক্ষয়কার্য, ঠিক আছে। এই বালিয়ারিগুলোকে আমরা কি নামে চিনি? বালিয়ারিগুলোকে আমরা ধ্রিয়ান নামে চিনি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু বহুবার এসেছে, আবারও পরীক্ষাতে আসবে। নেক্সট দেখো তোমাদের জন্য কি প্রশ্ন আসছে। ওজোন স্তর বায়ুমণ্ডলকে কিসের থেকে রক্ষা করে? ওজোন স্তর বায়ুমণ্ডলকে আমাদের ইউভি রে বা আলট্রাভায়োলেট রে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ইউভি রে এর হাত থেকে কিন্তু আমাদের রক্ষা করে। দেখো সূর্য থেকে প্রচুর রশ্মি আমাদের আসে, বিভিন্ন মহাজাগতিক রশ্মি। সেই মহাজাগতিক রশ্মির মধ্যে একটা রশ্মি হচ্ছে ইউভি রে বা
আলট্রাভায়োলেট রশ্মি। সেই আলট্রাভায়োলেট রশ্মি যখন ওজোন স্তরে আসে, এই ওজোন স্তর থাকে বলেই কি হয়, অনেক কম পরিমাণে পৃথিবীতে ঢুকতে পারে। যদি ওজোন স্তর না থাকতো তাহলে কি হতো, প্রচুর প্রচুর পরিমাণে আমাদের ইউভিরে কিন্তু ঢুকে যেত, এবং ইউভিরে ঢোকার পরে আমাদের কি হয়ে যেত, স্কিন ক্যান্সার খুব বেশি পরিমাণে কিন্তু দেখা দিত। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র নিচের কোনটি? বাস্তুতন্ত্র মানে কি, ইকোসিস্টেম। ইকোসিস্টেম অর্থাৎ যেখানে কি থাকে, প্রচুর রকমের গাছপালা প্রাণী সব মিলিয়ে মিশিয়ে থাকে, বিভিন্ন রকমের জিনিস মানে শ্যাওলাও থাকবে, ছোট ছোট গাছপালাও থাকবে, আমাদের কোরালও থাকবে, আমাদের ছোট মাছ বড় মাছ বিভিন্ন রকমের জিনিসপত্র থাকবে, বিভিন্ন ব্যাকটেরিয়া থাকবে, অর্থাৎ অনেক কিছু নিয়ে আমাদের সিস্টেমটা ইকোসিস্টেমটা তৈরি হবে। সেটা কি, সেটা হচ্ছে মহাসাগর। কারণ মহাসাগরের মতন বৃহত্তম জিনিস, দেখো একটা সমুদ্র, বুঝতে পারছো, একটা সমুদ্রের সাথে একটা সমুদ্র লিঙ্ক, এবং সেই সমুদ্রের নিচে সমুদ্রের আমাদের যে কোরাল পাওয়া যাচ্ছে, মাছ পাওয়া যাচ্ছে, তার সেটা কত বেশি জানো, এবং এতটাই বেশি যে আমরা অনেক প্রজাতিকে এখন অব্দি আবিষ্কারই করতে পারি। চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখানো কি আছে। নেক্সট প্রশ্ন আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমরা জানো গুরু নানক কে? গুরু নানক হচ্ছে আমাদের যে শিখ ধর্ম, সেই শিখ ধর্মের প্রবর্তক হচ্ছে আমাদের গুরু নানক, এবং গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? পাকিস্তান। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোথায়? নানকা সাহেব, ঠিক আছে, পাকিস্তানে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, কত সালে বা কবে জন্মগ্রহণ করেছিলেন? 15ই এপ্রিল, 15th এপ্রিল 1469 সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসা প্রশ্ন। দেখো কোন নথির ছাপা কপিকে, দেখো প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করছি কাগজটাকে, এই প্রিন্ট কপিকে আমরা কি বলি? সফট কপি, হার্ড কপি, সেকেন্ডারি কপি, প্রাইমারি কপি, কি বলি? আমরা এগুলোকে বলি হার্ড কপি। যখন আমাদের হাতে কোনো কাগজের ডকুমেন্ট থাকে আমরা সেটাকে বলি হার্ড কপি। যখন আমাদের সেই ডকুমেন্টটাই ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে থাকে সেটাকে আমরা কি বলি? সফট কপি। বুঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, ইমেল। কাউকে তুমি যদি ইমেল করো তাহলে তুমি কোন ধরনের ডেটা পাঠাতে পারবে? দেখো পরীক্ষাতে কিন্তু কম্পিউটার থেকেও প্রচুর প্রচুর প্রশ্ন দিচ্ছে, পরীক্ষাতে কিন্তু কম্পিউটার রিলেটেড অনেক প্রশ্ন আসছে, তাই এগুলো কিন্তু খুব ভালো করে শিখতে জানতে বুঝতে আমাদের হবে। দেখো তুমি যখন ইমেল করবে তখন জানবে, যেরকম হোয়াটসঅ্যাপে আমরা সমস্ত কিছু পাঠাতে পারি না, ভয়েসও পাঠাতে পারি, ছবিও পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি, সেরকম ইমেলের মাধ্যমে আমরা সমস্ত কিছু পাঠাতে পারি, অর্থাৎ উপরে সবকটি, ঠিক আছে, শ্রবণযোগ্য, দৃশ্যমান, ছবি জাতীয় সমস্ত কিছু আমরা পাঠাতে পারবো। নেক্সট প্রশ্ন দেখে নাও, মহাকাশ থেকে পাঠানো ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের আর্যভট্ট, যেটি ভারতের তৈরি প্রথম স্যাটেলাইট, যেটি মহাকাশে পাঠানো হয়েছিল। কবে পাঠানো হয়েছিল? 19শে এপ্রিল। ভীষণ ইম্পর্টেন্ট, 19শে এপ্রিল 1975 সালে পাঠানো হয়েছিল। তখন কিন্তু ভারতের ইনফ্রাস্ট্রাকচার এত ভালো ছিল না, সেজন্য তখন রাশিয়া থেকে এই জিনিসটাকে কিন্তু লঞ্চ করা হয়েছিল। 19শে এপ্রিল 1975 সালে এটা পাঠানো হয়। কোথা থেকে পাঠানো হয়? রাশিয়া থেকে পাঠানো হয়। বহুবার পরীক্ষাতে আসছে, আবারও পরীক্ষাতে আসবে। নেক্সট প্রশ্ন দেখানো কি আছে, ভারতে ইংরেজি শিক্ষার সূত্রপাত হয়েছিল কার হাত ধরে? অর্থাৎ ভারতে কিন্তু আগে সংস্কৃত শিক্ষা পড়ানো হতো, ইংরেজি শিক্ষা পড়ানো হতো না, সংস্কৃত সমস্ত কিছু কাজকর্ম হতো, তো ইংরেজিটা কার হাত ধরে এলো? দেখো লর্ড ম্যাকাওয়েলের হাত ধরে কিন্তু আমাদের ইংরেজি শিক্ষা ভারতে সূত্রপাত ঘটলো। নেক্সট প্রশ্ন দেখে নাও, 1914 থেকে 1918 সাল পর্যন্ত কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কি হবে? প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 পর্যন্ত সংগঠিত হয়। আচ্ছা এখানে তোমাদেরকে বলে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত থেকে কত সাল অবধি সংগঠিত হয়? মনে রাখবে 1939 থেকে 1945 সাল পর্যন্ত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। যেরকম প্রথম বিশ্বযুদ্ধ ইম্পর্টেন্ট, সেরকমই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো নেক্সট প্রশ্ন, তাসকন্টের চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দেখতে পাচ্ছ তাসকন্টের চুক্তি লেখা আছে, তাসকন্ট ডিক্লারেশন ওয়াজ সাইন্ড এন্ডিং দ্য 17th ডে ওয়ার বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান 10th জানুয়ারি 1966। অর্থাৎ যুদ্ধের 17তম দিনে গিয়ে তাসকন্টের চুক্তি স্বাক্ষর হয় কার মধ্যে? ভারত এবং পাকিস্তানের মধ্যে। এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য বলে রাখি তোমাদেরকে, যে ভারত এবং পাকিস্তান এখন অবধি কতগুলো লড়াই লড়েছে। 1947-এ প্রথম লড়াই হয়েছিল, সেকেন্ড লড়াই 1965-তে হয়, থার্ড লড়াই 1971-এ হয় যখন বাংলাদেশ পৃথক রাষ্ট্রে পরিণত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তখন, এবং লাস্ট লড়াই আমাদের 1999 হয় কার্গিল ওয়ার। এই চারখানা কিন্তু যুদ্ধ ভারত এবং পাকিস্তান এখনো অবধি লড়েছে।
চলো নেক্সট প্রশ্ন দেখে নাও তোমাদের জন্য কি আছে। নিচের কোন লিপি চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাস থেকে আসা প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আই হলে প্রশস্তি, অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, যেটা কিন্তু দ্বিতীয় চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত। দেখো নেক্সট প্রশ্ন কি আছে তোমাদের, কোন গ্রহের সব থেকে বেশি উপগ্রহ আছে? এখানে ছবিটা আমার ছবিটা একটু ভুল এসে গেছে, এটা এরকম একটা ছবি বানিয়ে নাও, ঠিক আছে, জাস্ট একটা এই জিনিস একটা লাগিয়ে নাও, তাহলে তুমি চিনতে পেরে যাবে এটা কোন গ্রহের কথা আমি বলছি। উত্তর হয়ে যাবে তোমার শনি গ্রহ। কতগুলো উপগ্রহ আছে? উত্তর হয়ে যাবে তোমার অপশন ডি শনি গ্রহ। কতগুলো উপগ্রহ আছে? 146টি উপগ্রহ আছে। বুধ তারপরে অবস্থান করছে, বুধ কতগুলো আছে? 95খানা কিন্তু আমাদের কি আছে, উপগ্রহ আছে। ঠিক আছে, সরি বুধ নয়, একটু কারেকশন করে নাও, বুধ নয়, বৃহস্পতি। ঠিক আছে, বৃহস্পতি কতগুলো আছে? 95খানা উপগ্রহ আছে। প্রথম কে? শনি। সব থেকে বেশি কার আছে? শনি। কতগুলো আছে? 146টা আছে। তারপরে কার আছে? বৃহস্পতি। কতগুলো? 95খানা। ঠিক আছে, চলো নেক্সট। এই বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সবই দিনের নাম হয়ে গেছে গন্ডগোল। দিনের নাম সাথে একই রকম ভাবে উপগ্রহের নাম, গ্রহ এবং উপগ্রহের নাম। চলো নেক্সট। মুলি এবং ভীম কার উপনদী? মুলি এবং ভীম কার উপনদী? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কার উপনদী? কৃষ্ণার উপনদী। পরীক্ষাতে কিন্তু ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম বা ভারতীয় নদী ব্যবস্থা থেকে ভীষণ পরিমাণে প্রশ্ন আসবে। প্রশ্ন হলে কিন্তু সঠিক উত্তর করতে হবে, এবং তুমি যদি মনে করো যে খুব ভালো করে সমস্ত কিছু তোমাকে বুঝতে হবে, সবকিছু ধরে ধরে করতে হবে, ডিটেলসে করতে হবে, শুধুমাত্র প্রশ্ন উত্তর পড়লেই হচ্ছে না। এবং এইটুকুনি জেনে রাখো, শুধুমাত্র প্রশ্ন উত্তর তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই এমসিকিউ, কিন্তু এর সাথে সাথে তোমাকে ডিটেলস পড়তেই হবে। তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই সিআরপি একাডেমির যেটা আমাদের ফাউন্ডেশন কোর্স, সেই কোর্সে কিন্তু তুমি অবশ্যই জয়েন হয়ে যাও। দেখো নেক্সট প্রশ্ন, নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? নিয়াসিন, দেখো ভিটামিন আমরা জানি যে ভিটামিন আমাদের কি কি আছে। ভিটামিন আছে এ, ডি, ই, কে, ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, এই হচ্ছে আমাদের ভিটামিন আছে। তার মধ্যে যেটা ভিটামিন বি3, সেই ভিটামিন বি3 আমাদের কি নাম? সেই ভিটামিন বি3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ঠিক আছে, এইগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন, এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং সি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে নিচের কোনটি জলে দ্রাব্য ভিটামিন নয়, বা নিচের কোনটি ফ্যাটে দ্রাব্য ভিটামিন, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। তাহলে ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাটে দ্রাব্য ভিটামিন, ভিটামিন বি এবং সি জলে দ্রাব্য ভিটামিন। দেখো নেক্সট প্রশ্ন আমাদের, নিচের কোন প্রাণীর রক্ত উষ্ণ শোণিত বিশিষ্ট, অর্থাৎ গরম রক্ত? কার রক্ত গরম? বাদুড়ের রক্ত গরম। কেন বাদুড়ের রক্ত গরম? কারণ বাদুড় হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণী, এবং স্তন্যপায়ী প্রাণীদের রক্ত সবসময় কি হবে? গরম হয়, যেরকম মানুষ। ঠিক আছে, স্তন্যপায়ীদের রক্ত সর্বদা গরম। নেক্সট, বায়ুমণ্ডলীয় চাপের একক কি? অর্থাৎ আমাদের যে বায়ুর চাপ আমরা যে মাপি, সেই মাপার একক আমাদের কি? যেরকম দূরত্বের একক কিলোমিটার, কিছু একটা ওজন মাপার হচ্ছে আমাদের কেজি, গ্রাম, সেরকম বায়ুর মাপার এককের নাম কি? উত্তর হচ্ছে বার। ঠিক আছে, কেন বার এসছে? কেন বলো তো বার একক? তার কারণ যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়, সেই যন্ত্রটার নাম হচ্ছে ব্যারোমিটার। এবং এই ব্যারোমিটারের প্রথম 3টে লেটার BAR থেকেই এসছে বার। বোঝা গেছে? দেখো নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে থাকে হচ্ছে আমাদের লোহা। অপশন বি হয়তো সঠিক উত্তর। হিম এই কথাটির মানেই হচ্ছে লোহা। এবং এই গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। ঠিক আছে, এই লোহা ধাতু এবং প্রোটিন নিয়ে আমাদের হিমোগ্লোবিন তৈরি। আমাদের হিম বা লোহা থাকে বলেই আমরা কি রক্তের রং আমাদের লাল হয়। আমি কিছুক্ষণ আগে তোমাদের একটা প্রশ্ন করেছিল না, ল্যাটেরাইট মৃত্তিকাতে কি বেশি থাকে যার ফলে লাল হয়? লোহা দেখতে পেয়েছিলে তো, সেরকমই এই হিমোগ্লোবিনেও লোহা থাকে বলে কি হয়? রক্তের রং লাল হয়। দেখো নেক্সট প্রশ্ন, NEFT এর পুরো কথা কি? আমরা যে এখন যে নতুন ইউপিআই সিস্টেম এসছে না, আমাদের যে ব্যাংক ট্রান্সফার হয়, সেই ট্রান্সফারের একটা মাধ্যম হচ্ছে NEFT। এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। দেখো নেক্সট প্রশ্ন, কত সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়? দেখো প্রত্যেকটা দেশের কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক থাকে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের কাজ কি? কাজ হচ্ছে এই যে ভারতে আমরা যে আদান প্রদান হচ্ছে, লেনদেন হচ্ছে, পণ্য সামগ্রী বিদেশ থেকে দেশে আসছে, দেশ থেকে বিদেশে যাচ্ছে, তার যাবতীয় কাজকর্ম যে ব্যাংকের মাধ্যমে হয় সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? 1982 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি।
নেক্সট প্রশ্ন, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? দেখো, প্রথম ভারতীয় নারী বা প্রথম ভারতীয় পুরুষ এগুলো কিন্তু আমাদেরকে খুব বেশি পরিমাণে পড়তে হবে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে ভীষণ ভীষণ প্রশ্ন দিয়ে দেয়। তো প্রথম মহিলা লোকসভার স্পিকার তুমি দেখতেই পাচ্ছ কে ছিল, অপশন বি হয়ে যাবে মীরা কুমারী। ইনি কত থেকে কত পর্যন্ত ছিলেন লোকসভার স্পিকার? ইনি 2009 থেকে 2014 পর্যন্ত কিন্তু লোকসভার স্পিকার ছিলেন। দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, আমরা চট করে দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অধ্যায়ে, সংবিধানের চতুর্থ অধ্যায় কি নিয়ে আলোচনা করা হয়েছে? চতুর্থ যে অধ্যায় সেখানে কি নিয়ে আছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা যেটাকে আমরা ডিপিএসপি বলে চিনি। প্রথম পার্টে কি আছে? প্রথম পার্টে আছে ভারত, ঠিক আছে, এবং তার টেরিটরি, ইউনিয়ন এন্ড টেরিটরি। সেকেন্ড পার্টে কি আছে? সিটিজেনশিপ বা নাগরিকত্ব। 3 নম্বর পার্টে কি আছে? আমাদের ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, মৌলিক অধিকার, মৌলিক এগুলো। এবং 4 নম্বর পার্টে আমাদের কি আছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে আমরা দেখে নিই। পৌরসভা সংবিধানের কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? পৌরসভা, দেখো কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে না, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমার আপকামিং এক্সামে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কারণ এইগুলো কিন্তু পলিটিক্স থেকে এখন ভীষণ পরিমাণে দিচ্ছে যে এইটা কোন অধ্যায় আছে, ওইটা কোন শিডিউলে আছে। পার্ট এবং শিডিউল দুটোই খুব এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে পরীক্ষাগুলোতে। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর, অর্থাৎ পার্ট 9 আছে। দেখো নেক্সট আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বুকস অ্যান্ড অথার্স থেকে আসা একটা প্রশ্ন, হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক। যখন 2020 সালে আমাদের কোভিড এলো, এই প্যান্ডেমিক এলো, তারপরে বিল গেটসকে তোমরা সবাই চেনো। এই বিল গেটস কিন্তু কি করেন? এই বইটি লেখেন হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক। এই বইটির রচয়িতাকে? অপশন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিল গেটস। দেখো নেক্সট প্রশ্ন কি আমাদের বলেছে, ভারতে কবে সংখ্যালঘু অধিকার দিবস পালন হয়? দেখো কোন দিন, কোন দিবস, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, পরীক্ষাতে কিন্তু ভীষণ পরিমাণে দেয়। সঠিক উত্তরটা হয়ে যাবে 18ই ডিসেম্বর ভারতের সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়। দেখো নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলাকে? দেখো আমি তোমাদের এইমাত্র বললাম যে প্রথম মহিলা, প্রথম পুরুষ ভীষণ পরিমাণে পরীক্ষাতে দেয়। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর হয়ে যাবে যিনি ভারতের প্রথম মহিলা। কত সালে পান? 1971 সালে কিন্তু প্রথম ভারতরত্ন পান। নেক্সট প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দিব্য, ঠিক আছে, রামপালটা চলে এসেছে, এটা রামপাল হবে না, দিব্য হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো প্রশ্ন কি আছে, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো এটা সন্ধ্যাটা দৈনিক পত্রিকা, ঠিক আছে, ব্রহ্মবান্ধব উপাধ্যায় কিন্তু এই সন্ধ্যা পত্রিকার কে ছিলেন? সম্পাদক ছিলেন। বিভিন্ন পত্রিকা এবং তার সম্পাদক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে অগাস্টাস হিকির একটা বিখ্যাত পেপার আমরা চিনি, কি নামে চিনি, সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাও যে অগাস্টাস হিকির পেপারের নামটা আমাদের কি। চলো দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, নিজের অক্ষের চারিদিকে 1 ডিগ্রি ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর এই যে এগুলোকে বলা হয়, কি বলা হয়? দ্রাঘিমাংশ। এক দ্রাঘিমাংশ থেকে এরকম ধরো এখানে একটা আছে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, এই একটা দ্রাঘিমাংশ থেকে একটা দ্রাঘিমাংশের ডিফারেন্স কতটা সময় লাগে পৃথিবীর এইটুকু রোটেট হতে? উত্তর হচ্ছে 4 মিনিট, ঠিক আছে, 4 মিনিট সময় লাগে কি আমাদের পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে 1 ডিগ্রি ঘুরতে। দেখো নেক্সট প্রশ্ন, চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন কি? চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন নীল আর্মস্ট্রং। আমরা জানি অ্যাপোলো 11, ঠিক আছে, অ্যাপোলো ইউএসএ যেটা লঞ্চ করেছিল অ্যাপোলো 11, এই অ্যাপোলো 11 হচ্ছে মুন মিশন, যেখানে মানুষ চাঁদে গিয়েছিল। যার মধ্যে কে ছিলেন? নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং ইউরি গ্যাগারিন, তারা চাঁদে গিয়েছিলেন, যার মধ্যে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা রাখেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, পৃথিবীতে জলের ভারসাম্য কোন চক্রের মাধ্যমে বজায় থাকে? অর্থাৎ জল যে সবসময় আমরা পাচ্ছি, ওয়াটার সাইকেল, এটা কোন চক্রের মাধ্যমে? উত্তর হচ্ছে খুবই সোজা, জলচক্রের মাধ্যমে। কারণ দেখো এই যে জল বাষ্পীভূত হয়ে আকাশে উঠছে, জল বাষ্পীভূত হয়ে এরকম আকাশে উঠছে, আবার বৃষ্টি হয়ে জল নেমে চলে আসছে, অর্থাৎ ওয়াটার একটা, এই জল থেকে আকাশ, আকাশ থেকে জল, এই যে সাইকেল এটা চলছে বলেই আমাদের কি হচ্ছে, সব সময়তে আমরা জলের প্রাধান্য আধিক্যটা পাচ্ছি, মানে জলটা আমাদের এখানে কি হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে না কোনো সময়।
এবং আজকে লাস্ট প্রশ্ন, যে নিরক্ষীয় অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার? খুব ইম্পর্টেন্ট, 16 কিলোমিটার। দেখো বায়ু স্তরে আমরা জানি বায়ুমণ্ডলে আমাদের কতগুলো স্তরে বিভক্ত, সবার নিচে যে ট্রপোস্ফিয়ার, তারপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম ভাবে কিন্তু আমাদের কি আছে, বিভিন্ন রকম ভাবে বায়ুমণ্ডলীয় স্তর আছে। এবং এই বায়ুমণ্ডলীয় স্তর নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে, কত কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আছে? 16 কিলোমিটার পর্যন্ত উচ্চতা কিন্তু আমরা দেখতে পাই। তোমাদের জন্য প্রশ্ন থাকবে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, অর্থাৎ কোন দুটোর মাঝখানে আমরা ওজোন স্তরটাকে দেখতে পাই। এই ছিল আজকে আমাদের 50টা প্রশ্ন। আশা করছি পুরোটা ক্লাস তোমরা করেছো এবং বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোমাদের জন্য এই প্রশ্নগুলো। প্রত্যেকদিন কিন্তু রাত্রি 9টায় চলে আসবে আমাদের এই জিকের যে জিকের যে প্র্যাকটিস ক্লাস আমরা করব, যেখানে আমরা মক টেস্ট নিয়ে আলোচনা করব। এবং তোমরা অবশ্যই তার জন্য সিআরপি একাডেমি, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানে তুমি জয়েন হয়ে যাবে। সেখানে তুমি ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আমাদের কিন্তু সেখানে মক টেস্ট হলে সেই মক টেস্ট তোমরা দিতে পারবে। আমাদের সেখানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়, সাপ্তাহিক উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়, সেখানে তুমি দিতে পারবে। এবং একটা উইকলি ফুল মকও হয়। তো সেই সমস্ত কিছুর জন্য তোমাকে কি করতে হবে, এক্ষুনি টেলিগ্রামের সিআরপি অফিসিয়াল যে চ্যানেল, সেই চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কোনো অসুবিধা হবে না। ডেসক্রিপশন বক্স চেক করো, যাও লিঙ্কে ক্লিক করো এবং জয়েন হয়ে যাও। এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং এই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি যখন পরীক্ষা দিতে যাবে সেদিনই গিয়ে বুঝতে পারবে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ।